হ্যাঁ, আমরা এই যে মিলার্স ফর নিউট্রিশনের ইভেন্টে এসে এই যে স্যারের সাথে আজকে কথা বলবো। স্যার, আপনি স্যার আপনার পরিচয়টা একটু দেবেন আর এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু বলবেন। এই প্রোডাক্টগুলো নিয়ে মানে মার্কেটে মানে কতটা কম্পিটিশানে মানে আপনার মনে হয় যে এই মালগুলোকে আপনি মানুষের কাছে পৌঁছা দিতে পারবেন? আমার নাম মনোজিৎ ইন্দ্র। আমি টেকনোসার্ভ বলে একটি গ্লোবাল নন প্রফিট অর্গানাইজেশন আছে, তার সিনিয়র প্র্যাকটিস লিডার এবং মিলার্স ফর নিউট্রিশন প্রোগ্রামের এশিয়া লিডার। আমরা এই প্রোগ্রামের মিলার্স ফর নিউট্রিশন প্রোগ্রামের মাধ্যমে ইন্ডিয়াতে বিভিন্ন মিলারদের সঙ্গে কাজ করছি এবং এই মিলাররা 3 ধরনের ফুড ক্যাটাগরিতে কাজ করে। একটা হচ্ছে এডিবল অয়েল, খাবার তেল, রাইস এবং আটা। আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা স্পেসিফিক্যালি রাইস এবং আটা। এই মিলাররা, এদের মধ্যে 4 জন মিলার তাদের 5টা ফর্টিফাইড রাইস এবং আটা ব্র্যান্ড লঞ্চ করেছে এবং সেটা সেলিব্রেট করার জন্য আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করি। ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড আটার মধ্যে প্রথমে আমি আসছি ফর্টিফাইড আটার ক্ষেত্রে। ফর্টিফাইড আটাতে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো একটা প্রিমিক্সের মাধ্যমে আটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সুতরাং এটা আটা যখন তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে তখনই এটা আটার সঙ্গে এটা মিক্স করে দেওয়া হয়। ইটস আ কাইন্ড অফ পাউডার টু পাউডার মিক্সিং এবং এর মাধ্যমে এই আটার কোনো রং, গন্ধ বা কিছুই চেঞ্জ হয় না। সুতরাং কনজিউমার যখন এই আটার থেকে চাপাতি, রুটি বানাচ্ছে তখন সে বুঝতেও পারবে না যে এটা ফর্টিফাইড আটা কি নন ফর্টিফাইড আটা। সুতরাং তার খাবার প্র্যাকটিস কোনো কিছুই চেঞ্জ করার দরকার হবে না, কিন্তু তার এই যে এসেনশিয়াল যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো সেগুলো তার বডির মধ্যে এটা চলে যাবে, যেটা তার পক্ষে ভীষণ রকম একটা উপকার হবে। এটা হচ্ছে আটার ক্ষেত্রে। রাইসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ফর্টিফাইড রাইস কার্নেল আছে যার মধ্যে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে এবং সেই ফর্টিফাইড রাইস কার্নেলটা রেগুলার রাইসের সঙ্গে 1:100 রেশিওতে মিক্স করা হয় বিফোর দ্যাট রাইস ইজ প্যাকড ইন দ্য কনজিউমার প্যাক অর বাল্ক প্যাক, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, এবারে একটা কথা বলি, এই যে মার্কেট ভ্যালু কীরকম, মানুষ কি মার্কেট ভ্যালুটা কি নিয়ে কি স্যাটিসফাইড হবে? নিশ্চয়ই, এটা অবশ্যই যে কোনো নতুন কনসেপ্ট কনজিউমারের কাছে নিয়ে যেতে হবে, তার কাছে এক্সপ্লেন করতে হবে। কিন্তু যেহেতু এটা খুবই অ্যাফোর্ডেবল, কারণ এর যে ইনক্রিমেন্টাল কস্ট, যেমন আটার ক্ষেত্রে ইনক্রিমেন্টাল কস্ট জাস্ট 15 থেকে 20 পয়সা পার কেজি এবং রাইসের ক্ষেত্রে ইনক্রিমেন্টাল কস্ট হচ্ছে ম্যাক্সিমাম 1 টাকা পার কেজি। এবং এই সামান্য যে ইনক্রিমেন্টাল কস্ট, এইটা যদি ইনভেস্ট করা যায় তাহলে আমাদের লং টার্ম আমাদের যে হেলথ এবং একটা নিউট্রিশনের ক্ষেত্রে আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন, এটা একটা পারভেসিভ প্রবলেম ইন্ডিয়ার ক্ষেত্রে। বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সিটা আমাদের দেশে প্রায় 57% উইমেন আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন। সুতরাং এইগুলো যদি আমরা রোজকার খাবারের মধ্যে এটাকে আমরা ইনক্লুড করতে পারি, এই যে সমস্ত প্রবলেম যেগুলোর মাধ্যমে যেগুলো আমাদের আরও বিভিন্ন দুরারোগ্য ব্যাধির দিকে নিয়ে যায়, সেগুলোর পেছনে আমাদের লক্ষ লক্ষ টাকা পরে খরচ হয়, সেগুলো কিছুই খরচ করতে হবে না এবং ওভারঅল নট জাস্ট আমাদের ইন্ডিভিজুয়ালের হেলথ, বাট এটা ওভারঅল কান্ট্রির একটা নিউট্রিশন সিকিউরিটির দিকে নিয়ে যাবে।